নেশাগ্রস্ত চাহাত ভাই দ্বারা ধর্ষণ হয়। আওমির ইতিমধ্যে বাড়ির সবাই উপস্থিতি। আওমি কোনো রকম জামা পরে দৌড়ে বড় চাচির কাছে গিয়ে কান্না করতে করতে বলে, চাচি, আম্মু। আর কিছু না বলতে পেরে কান্না করতে থাকেন। আওমির কান্নায় পুরো চৌধুরী বেলায় বাতাস যেন ভারী হয়ে উঠল। বড় চাচি নাদিয়া বেগম আওমিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন। আওমির বিধ্বস্ত চেহারা আর গায়ের অগোছালক পোশাক দেখে বাড়ির বাকিদের বুঝতে বাকি রইল না যে কি ভয়ঙ্কর ঝড় বয়ে গেছে এই মেয়েটার ওপর দিয়ে। লিভান চৌধুরী তখনও থতমত খেয়ে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার বাবার হাতের ওই কয়েকটা কড়া থাপ্পড় যেন তার নেশার ভোর এক নিমিষ কাটিয়ে দিয়েছে। সে অস্পট স্বরে কিছু একটা বলতে চাইল, বাবা, আমি আসলে। কিন্তু তার কথা শেষ করার আগেই লিভানের বাবা, চৌধুরী পরিবারের বড় কর্তা আসাদ চৌধুরী গর্জনে ফেটে পড়লেন। চুপ কর, তোর মুখে কোনো কথা শুনতে চাই না। নিজের বোনের ওপর হাত দিতে তোর একটুও বুক কাঁপল না? তুই আমাদের বংশের মুখে চুন কালিমা খালি। আওমি ভয়ে আরও কুকড়ে যাচ্ছিল। সে শুধু ফুপিয়ে কাঁদছে আর বড় চাচির আঁচলটা খামচে ধরছে। তার মনে হচ্ছিল এই পৃথিবীর সব আলো যেন হঠাৎ নিভে গেছে। এই বাড়িতে সে বড় হয়েছে সবচেয়ে আদরের মেয়ে হিসেবে, আর আজ তার সেই আপন চাহাত ভাই তার সব সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল। আওমির বাবা মেজ চাচা সোলাইমান চৌধুরী এতক্ষণে পাথরের মতো দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি টলমল পায়ে লিভানের দিকে এগিয়ে গেলেন। তার চোখে মুখে তখন এক ধরনের প্রতিহিংসা আর চরম ঘৃণা। তিনি লিভানের কলার ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, লিভান, তোকে আমি নিজের ছেলের মতো জানতাম, আমার মেয়েটাকে তুই এই প্রতিবাদ দিলি? তুই জানিস না আমি এই বাড়ির সম্মান? লিভান কোনো উত্তর দিতে পারল না। সে বুঝতে পারছিল আজ এই বাড়িতে তার আর কোনো জায়গা নেই। ঘটনার আশকিমুখ কথায় আওমি যখন নিথর হয়ে দাঁড়িয়েছিল, তখন আসাদ চৌধুরীর ঘোষণা বর্জ্যপাতের মতো শোনাল। তিনি কঠোর গলায় বললেন, যেহেতু লিভান আওমির জীবন নষ্ট করেছে, এর প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে। কাল সকালেই আওমির সাথে লিভানের বিয়ে। লিভান চিৎকার করে উঠল, বাবা, এটা আপনি কি বলছেন? কাল আমার দেশের বাইরে যাওয়ার ফ্লাইট, আমার ক্যারিয়ার, আমার স্বপ্ন সব এভাবে নষ্ট করে দেবেন না, প্লিজ। আসাদ চৌধুরী লিভানের দিকে ফিরেও তাকালেন না। তার সিদ্ধান্তই চূড়ান্ত। লিভান স্ববস্তি হয়ে আওমির দিকে তাকাল। আওমি তখনও বড় চাচির বুকে বুক লুকিয়ে কাঁপছে। লিভানের সে আর্ত আওমির কানে পৌঁছল। তার ভেতরে কোনো প্রতিক্রিয়া হল না। সে শুধু দেখল তার সাজানো জীবনটা এক নিমিষে ছাই হয়ে গেছে। পরদিন সকালে চৌধুরী বেলায় এক থমথমে রূপ নিল। কাজে এসেছে, কিন্তু হঠাৎ হইচই পড়ে গেল লিভানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ঘরের দরজা খোলা, পাসপোর্ট আর অতি প্রয়োজনীয় জিনিসপত্র গায়েব। সে সবার মুখে চোখে ধুলো দিয়ে রাতেই দেশ ছেড়ে পালিয়েছে। পুরো পরিবারে লিভানের এই চরম দায়িত্বজ্ঞানহীনতায় ঠিক করতে লাগল। নিজের কুকর্মের দায়ভার না নিয়ে এভাবে কাপুরুষের মতো পালিয়ে যাওয়াটা কেউ মেনে নিতে পারল না। চৌধুরী বিলার প্রতিটি কোনায় লিভানের নামে সিসি পড়ে গেল। আসাদ চৌধুরী অপমানে মাথা নিচু করে বসে রইলেন। আর আওমি, সে যেন সেই রাতেই পাথর হয়ে গিয়েছিল। লিভানের পলায়ন তাকে আরও একবার সবার সামনে অপমানিত করল। 2 বছর পর চৌধুরী বিলা এখন সেই কাল রাতের বিষাদ কাটিয়ে অনেকটা প্রাণবন্ত। বিগত 2 বছরে আওমি নিজেকে নতুন করে গড়ে তুলেছে। সে এখন আর সেই কুকড়ে থাকা মেয়েটি নয়, বরং ভার্সিটি প্রথম বর্ষের চঞ্চল আর প্রাণপন্ত এক তরুণী। সকাল হলে তার হাসি আর ছোটাছুটিতে পুরো বাড়ি মুখর হয়ে ওঠে। বাড়ির বড়রাও অলিখিত এক নিয়ম মেনে চলেন। লিভান বা সেই রাতের কোনো স্মৃতি এই বাড়িতে উচ্চারণ করা নিষেধ। আওমিকে দেখে বোঝার উপায় নেই যে তার জীবনে কোনোদিন ঝরে হাওয়া বল গিয়েছিল। সেই দিব্যি নিজের মতো হেসে খেলে বের হয়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, আর ভার্সিটির নতুন জীবন দারুণভাবে উপভোগ করছে। ডাইনিং টেবিলে প্রধান আসনে গম্ভীর মুখে বসে আছেন বড় চাচা আসাদ চৌধুরী। তার পাশে তার স্ত্রীর লুবাবা বেগম, মেজ ভাই তথা আর্মির বাবা সোলাইমান চৌধুরী এবং মা আরমিন বেগম বসেছেন। ঠিক তাদেরই পাশে আট টেবিলে অন্য প্রান্তে ছোট চাচা আদিল চৌধুরী এবং তার স্ত্রী অনিশা বেগম ব্যস্ত তাদের সন্তানদের প্লেটে খাবার তুলে দিতে। টেবিলের এক পাশে বসেছে এই বাড়ি গ্যাং, আমি, বড় চাচার ছোট ছেলে লিয়া আর ছোট চাচার যমজ 2 মেয়ে নিজুম ও নাবিয়া। যদিও নিজুম আর নাবিয়া কুইন, কিন্তু স্বভাবে আর চেহারায় তারা একদম আলাদা। নিজুম একটি শান্ত আর বইপ্রেমী, অন্যদিকে নাবিয়া হল পুরো বাড়ির চঞ্চলতার উৎস। এই 4 জনই একই ভার্সিটিতে এবং একই ইয়ারে পড়ে।
তাই তাদের মধ্যে খুনসুটিটাও একটু বেশি। টেবিলে অন্য কোণায় বসে আছে বড় ভাই তাবরিজ। সে ছোট চাচা আদিল চৌধুরীর বড় ছেলে এবং ভার্সিটির ৩য় বর্ষের ছাত্র। তাবরি একটু রাজভারী স্বভাবের হলেও বোনদের সব আবদার মেটাতে সে এক পায়ে খাড়া। নাবিয়া পরোটার টুকরো মুখে দিয়ে বলল, বড় আব্বু, আজ কিন্তু আমাদের সবার ক্লাস শেষ হবে, একটু দেরি হবে। ফেরার পথে তাবরিজ ভাইয়া আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াবে কথা দিয়েছে। তাবরিজ চোখ পাকিয়ে বলল, আমি আবার কবে কথা দিলাম? নিজেরা প্ল্যান করে এখন আমার ঘাড়ে তো চাপাচ্ছিস। লিয়াম হেসে ল্যাপটপ ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, ভাইয়া, অস্বীকার করে লাভ নেই, আইমি আর আমি কিন্তু সাক্ষী আছি। আইমি তখন নিজের মনে আরমিন বেগমের দেওয়া স্যান্ডউইচ খাচ্ছিল। মা আরমিন বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আইমি মা, সাবধানে যাস। আর তোর ওই বান্ধবী আইজা কি আজ আসবে? আইমি মিষ্টি হেসে বলল, হ্যাঁ মা, আইজা তো গেটে দাঁড়িয়ে থাকবে, ও আর আমি আজ একসাথে লাইব্রেরিতে বসব। লুবাবা বেগম আইমিমের দিকে তাকিয়ে একটু চেলান হাসলেন। যদিও লেভানের কথা এই বাড়িতে কেউ তোলে না, কিন্তু তার মা হিসেবে লুবাবা বেগম সবসময় আইমির প্রতি একটু বাড়তি মমতা আর এক ধরনের অপরাধ বোধ নিয়ে চলেন। তিনি আইমির প্লেটে আরও একটা ডিম সিদ্ধ দিয়ে বললেন, বেশি করে খামা, সারাদিন তো ভার্সিটিতে দৌড়াদৌড়ি করিস। নাশতা শেষ করে চারজন একসাথে বেরিয়ে পড়ল। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আসাদ চৌধুরী আর সোলাইমান চৌধুরী তৃপ্তির সাথে তাদের বিদায় দিলেন। লেভানের সেই কালো ছায়াটা যেন এই তরুণদের হাসির ভিড়ে কোথাও হারিয়ে গেছে। ভার্সিটির গেটে পৌঁছতেই দেখা হলো আইজার সাথে। আইজা আইমির স্কুল জীবনের বন্ধু, যে আইমির জীবনের সব ঝড়ের কথা জানলেও এখন শুধু তার হাসি মুখটাকেই আগলে রাখতে চায়। আইজা এসেই আইমিকে জড়িয়ে ধরল। কিরে, আজ তোদের গ্যাং তো একদম রেডি হয়ে এসেছিস, চল ক্লাস শুরু হওয়ার আগে কফি খেতে নিই। 5 জন বন্ধু মিলে যখন হাসতে হাসতে করিডোর দিয়ে যাচ্ছিল, তখন পুরো ভার্সিটির নজর ছিল তাদের দিকে। চৌধুরীর বাড়ির এই ছেলেমেয়েগুলো যেন আভিজাত্য আর বন্ধুদের এক জীবন্ত উদাহরণ। আইমি প্রাণ খুলে হাসছে, কথা বলছে। তাকে দেখে এখন আর কেউ ভাবতেও পারবে না যে তার ভেতরে কোনো ক্ষত থাকতে পারে। আইমি, আইজা, নিজুম, নাবিয়া আর লিয়াম একটা বড় টেবিল দখল করে বসেছে। তাবরিজ তার বন্ধুদের সাথে অন্য টেবিলে থাকলেও মাঝে মাঝে বন্ধুদের দিকে নজর রাখে। নাবি মেনু কার্ডটা হাতে নিয়ে আয়েশ করে বলল, লিয়াম, আজ কিন্তু তুই ট্রিট দিবি, কাল যে আমার অ্যাসাইনমেন্টটা করে দিলি না সেটার জরিমানা। লিয়াম চোখ কপালে তুলে বলল, আরে আমি করে দেব কেন, নিজের পড়া নিজে করবি। আইমি, দেখ তো তোর এই পিচ্চি বোনটার আবদার। আইমি হাসতে হাসতে লিয়ামের পক্ষ নিল। নাবিয়া, লিয়াম ঠিকই বলেছে, তুই তো দিন দিন অলস যাচ্ছিস। তবে হ্যাঁ, ট্রিটটা দেওয়া যায়, কারণ আজ আবহাওয়াটা খুব সুন্দর। আসলে কাল শুক্রবার হওয়ার কারণে কারো মনে কোনো তালা ছিল না। রাত তখন প্রায় 2টা বাজে। ড্রয়িং রুমে একদম এলাহি কাণ্ড চলেছে। আমি, লিয়াম আর নিঝুম এই 3 জন মিলে এক সোফায় বসে একদম জান পান দিয়ে রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করছে। ওইদিকে নাবিয়া আর তাবরিজ ভাইয়া সোফার অন্য পাশে প্যাসেলের জার্সি পরে এমনভাবে বসেছে যেন এখনও যুদ্ধ শুরু হবে। ইসলাঙ্কোষের প্যাকেটগুলো সব টেবিলের ওপর ছড়ানো ছিটানো। তাবরিজ ভাইয়া বড়দের চোখ ফাঁকি দিয়ে কোথা থেকে যেন এক গাধা কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা আনিয়ে রেখেছে। সবাই মিলে কাড়াকাড়ি করে খাচ্ছে আর স্ক্রিনে চোখ রাখছে। হঠাৎ যখন রিয়াল মাদ্রিদ গোলটাই মিস করল, আমি মোর আগে সোফায় কুশনটা ছুঁড়ে মেরে বলল, দূর, ভিসিএস এটা কেউ মিস করে, একদম গোলপোস্টের সামনে ছিল। লিয়াম তো রীতিমতো সোফায় দাঁড়িয়ে নাচানাচি শুরু করেছে। সে হাসতে হাসতে নাবিয়াকে খোঁজা দিয়ে বলল, কিরে নাবিয়া, চেহারা অমন শুকিয়ে গেল কেন, গোল তো তোরা খাবি। নাবিয়া একদম তেড়ে এলো লিয়ামের দিকে। বেশি কথা বলিস না তো লিয়াম, খেলামন্ত্র শুরু হয়েছে। লেভানডক্সি একবার সুযোগ পেলে তোদের এই সাদা ডিফেন্স তঞ্চ করে দেব, দেখিনিস। নিঝুম সারা রাত এসব নিয়ে অত চিল্লাচিল্লি করে না। সেও আজকে এক হাতে নিল। সে তার চশমাটা নাকের উপর ঠিক করতে করতে শান্ত গলায় বলল, নাবিয়া, অজাজাতা চিল্লিয়ে লাভ নেই। বিলিংহ্যাম যখন মাঠ থেকে খেলা শুরু করে তখন বার্সার আর কিচ্ছুই করা থাকে না। মাঝখানে বড় চাচা আসাদ চৌধুরী একবার ঘর থেকে বেরিয়েছিলেন পানি খেতে। ড্রয়িং রুমে এত মানুষের গলার আওয়াজ আর হইচই শুনে তিনি দরজায় এসে দাঁড়ালেন। কপাল কুঁচকে একটু কড়া গলায় বললেন, তাবরিজ, রাত 9টা বাজেই খেয়াল আছে? ছোটদের নিয়ে এখনও এই পাগলামি চলছে, এখনই সবাই ঘুমাতে যা। সবাই এক মুহূর্তের জন্য চুপ মেরে গেল। তাবরিজ ভাইয়া পরিস্থিতি সামলাতে জন্য একটু কাচুমাচু হয়ে বলল, আরে বড় আব্বু, কাল তো ছুটি, খেলাটা প্রায় শেষের দিকে, এই তো আর কিছুক্ষণ, আপনি ঘুমান, আমি ওদের সবাইকে রুমে পাঠিয়ে দিচ্ছি।
বড় চাচা গজগজ করতে করতে চলে যেতেই সবাই আবার যে যার মতো চিল্লাচিল্লি শুরু করল। তাবরিজ ভাইয়া নিজস্বরে আস্তে আস্তে বলল, সাবধানে চিল্লাবি, মেজাজ আব্বু উঠলে কিন্তু আর রক্ষে নেই। আমিমো তখন ক্লড ড্রিঙ্কসের গ্লাসে একটু চুমু দিয়ে আইসে আইসে করে বসে পড়ল। রাত জাগার মজাই আলাদা। তারপর উপর যদি মাদ্রিদও জিতে যায় তাহলে তো আজকের নাস্তাটা ইয়ান দেবে। জুম্মার নামাজ শেষ করে বড় চাচা আসাদ চৌধুরী, আর্মির বাবা সোলাইমান চৌধুরী আর ছোট চাচা আদিল চৌধুরী তাদের দুই ছেলে লিয়াম আর তাবরিজকে নিয়ে বাড়ি ফিরলেন। পাঞ্জাবি বদলে তারা যখন ড্রয়িং রুমে আসলেন, দেখলেন বাড়ির সব মহিলারা সেখানে বসে আড্ডা দিচ্ছেন। আমি, নিঝুম আর নাবিয়াও নামাজ পড়ে ফ্রেশ হয়ে বড়দের সাথে বসেছে। রান্নাঘরে বিরিয়ানির হাঁড়ি তখনও দমে রাখা, সুগন্ধে পুরো বাড়ি মম করছে। আমি, মোর মা আরমিন বেগম একটু রসিকতা করে নাবিয়ার দিকে তাকিয়ে বললেন, কিরে নাবিয়া, মুখটা ওরকম কালো করে আছিস কেন? বার্সেলোনা হেরেছে তো কি হয়েছে, বিরিয়ানি কি খাবি না আজ? নাবিয়া তার মেজো চাচির কথা শুনে গাল ফুলিয়ে বলল, বড় মা তুমিও শুরু করলে? বড় মা আর আম্মু তো সকাল থেকেই আমাকে পচাচ্ছে। বড় চাচি লোবা বেগম হেসে বললেন, পচাবো না কেন? মাদ্রিদ তো যে খেলাটা দিল, লিয়াম তো রাতে খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। আমি আগেই বলেছিলাম রিয়াল মাদ্রিদই জিতবে। নাবিয়ার মা আনিশা বেগম সাধারণত শান্ত থাকলেও তিনি আজ সুযোগ ছাড়লেন না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দুষ্টামি করে বললেন, আমি তো ফুটবল অত বুঝি না রে মা, কিন্তু লোবা আবার ওই মাদ্রিদ টিমটাকে বেশ শক্তিশালী মনে হলো। তুই আমাদের দলে চলে আয়। আমিমো আর নিঝুম বড়দের এই কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়ল। আমিমো বলল, মা নাবিয়া তো পণ করেছে বার্সা না জেতা পর্যন্ত নাকি লিয়ামের সাথে কথাই বলবে না। নিঝুম পাশ থেকে হাসতে হাসতে বলল, মন খারাপ তো শুধু মুখে বড় মা, দেখো ঠিকই বিরিয়ানি 2 প্লেট খাবেও। ঠিক এই সময়ে বড় চাচা আসাদ চৌধুরী ড্রয়িং রুমে ঢুকে একটু কড়া গলায় বললেন, কি ব্যাপার? নামাজ পড়ে আসলাম, এখনও টেবিলে খাবার দেবার কোনো নাম নেই? তোমরা সব কাজ ফেলে ফুটবল নিয়ে আড্ডা জমিয়েছ? মেজো চাচা সোলাইমান চৌধুরী মুচকি হেসে বললেন, দেখেছ আদিল, মসজিদে গিয়েও শান্তি নেই। এরা বাড়িতে ফুটবল স্টেডিয়াম বানিয়ে ফেলেছে। বড় চাচি আর মেঝোমা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। মেঝোমা হাসতে হাসতে বললেন, আরে না, নাবিয়ার মনটা একটু ভালো করছিলাম। চলেন সবাই খাবার টেবিলে দিচ্ছি। খাবার টেবিলের দিকে যাওয়ার সময়ও লিয়াম পেছন থেকে নাবিয়াকে আস্তে করে বলে উঠল, হালা মাদ্রিদ। নাবিয়া একটা চোখ রাঙানি দিল, কিন্তু লিয়ামের হাসি তাতে থামল না। চৌধুরী বাড়ির ডাইনিং টেবিলটা বেশ বড়। বড় চাচা আসাদ চৌধুরী টেবিলের মাথায় বসেছে। তার একপাশে সুলাইমান চৌধুরী আর অন্য পাশে আদিল চৌধুরী। লিয়াম, তাবরিজ, আইমি, নিজুম আর নাবিয়া এই 5 জন এক সারিতে বসেছে। লুবাবা বেগম, আরমিন বেগম আর অনিশা বেগম ব্যস্ত হাতে বিরিয়ানি আর রেজালা বেড়ে দিচ্ছেন। লুবাবা বেগম লিয়ামের পাতে একটা বড় মাংসর টুকরো দিতে লিয়াম আরও চোখে নাবিয়ার দিকে তাকিয়ে বলল, বড়দের কথা মানলে এমনই হয়। মাদ্রিদ জিতল, এমন মাংসটাও শান্তি করে খাচ্ছি। নাবিয়া প্লেটে বিরিয়ানি মাখতে মাখতে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশি কথা বলিস না তো লিয়াম। বড় মা, লিয়ামকে ওই বড় পিসটা কেন দিলে? ও তো কাল রাত থেকে এমনিতেই অনেক বেশি লাফাচ্ছে। অনিশা বেগম হাসতে হাসতে নিজের মেয়েকে বললেন, তুই অত কথা না বলে খেয়ে নে তো মা। আইমি নিজের প্লেটটা গুছিয়ে নিতে নিতে আরমিন বেগমকে বলল, মা বিরিয়ানির সাথে আলুটা কিন্তু আমি বেশি নেব, লিয়ামকে একদম দেবে না। সুলাইমান চৌধুরী মেয়ের কথা শুনে হেসে দিলেন। তিনি তাবরিজের দিকে তাকিয়ে বললেন, না তাবরিজ, তুই তো বার্সার সাপোর্টার ছিলি, হারার পর তো তোর কোনো উচ্চবাস্য নেই। লিয়াম তাকে চুপ করিয়ে দিল। নাকি তাবরিজ তখন বিরিয়ানির লেজ পিসটা কামড়ে ধরে আয়েশ করে বলল, আরে না মেজো আব্বু, লিয়ামের কথায় কান দিলে কি আর খাওয়া হবে? আমি বরং শান্তিতে খাওয়ার দিকে মনোযোগ দিচ্ছি। আসাদ চৌধুরী এতক্ষণ গম্ভীর হয়ে খাচ্ছিলেন। হঠাৎ তিনি গলা পরিষ্কার করে বললেন, ফুটবল খেলা নিয়ে হার জিত থাকবে, কিন্তু তোমরা যেভাবে কাল রাতে চিল্লাইছো তাতে পাড়াপড়শিরা ভাবে চৌধুরীর বাড়িতে মনে হয় যুদ্ধ লাগছে। ছোট ভাই হিসেবে আদিলকেও দেখালাম ওই দলে যোগ দিয়েছে। আদিল চৌধুরী একটু কাঁচোমাচো হয়ে বললেন, আরে বড় ভাই, এই একটু আর কি, বাচ্চাদের আনন্দ দেখলেই তো ভালো লাগে। আর্মি তখন আরমিন বেগমের দিকে তাকিয়ে চোখ টিপল। আরমিন বেগম মুচকি হেসে বললেন, যাই বলো, আমাদের নাবিয়া কিন্তু হারল লড়াকু। ও পরের বার ঠিকই লিয়ামকে দেখে নেবে। খাওয়ার মাঝখানে লিয়াম আবার ফিসফিস করে নাবিয়াকে বলল, পরের বার তো পরের বার, আব্দ তো আজকের পেমেন্টটা কিন্তু তোর বাকি। নাবিয়া চামচটা প্লেটে ঠাস করে রেখে বলল, খাসি খেতে দিতে শান্তি নেই কোনো। সবাই হাসাহাসিতে পুরো ডাইনিং রুম গমগম করছে। লুবাবা বেগম আর আরমিন বেগম একে অপরের দিকে তাকিয়ে শ্যালান হাসলে। তারা জানেন এই একতা আর এই হাসিগুলোই এই বাড়ির সবচেয়ে বড় সম্পদ। বড়দের হালকা শাসন, ছোটদের এই খুনসুটির শখ মিলিয়ে একটা খাঁটি যৌথ পরিবার।
আইমি দুপুরে সেই এলাহি খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ জিরিয়ে নিয়ে সবাই রেডি হতে শুরু করল। শুক্রবার বিকেলে এই গ্যাংটা বাইরে ঘুরতে যাওয়া চাই। আজ গন্তব্য যমুনা ফিউচার পার্ক। আইমি আজ দারুণ সেজেছে। হালকা ল্যাভেন্ডার রঙের একটা ড্রেস পরেছে সে, সাথেই মিলিয়ে ছোট্ট দুল। আইমিকে ল্যাভেন্ডার রঙে বেশ স্নিগ্ধ আর সতেজ লাগছে। নিজুম বরাবরের মতোই শান্ত। সে বেছে নিয়েছে একদম সাদা রঙের একটা কামিজ, যা তার ব্যক্তিত্বের সাথে খুব মানিয়েছে। অন্যদিকে নাবিয়ার মেজাজ এখন কিছুটা চনমনে। সে পরেছে একদম টকটকে লাল রঙের একটা আউটফিট। লাল রঙে তাকে বেশ চঞ্চল আর উজ্জ্বল লাগছে। ঠিক সময়ে আইজা ওদের বাড়িতে এসে হাজির। তাকে দেখিয়ে আইমি আর নাবিয়া একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। আইজা পরেছে ঘনীল রঙের একটা কামিজ। ওদিকে ছেলেদের ঘরেও প্রস্তুতি শেষ। লিয়াম পরেছে একটা কালো টি শার্ট। কালো রঙের তাকে বেশ স্মার্ট লাগছে। কিন্তু সবার নজর কাড়ল তাবরিজ। সে ড্রয়িং রুমে বেড়ে আসতেই দেখা গেল তারপরে নীল রঙের টি শার্ট আইজার কামিজ রঙের সাথে একদম মিলিয়ে গেছে। আইমি আইজার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কিরে, আগে থেকে কি নীল রঙের সিগন্যাল ছিলি নাকি? তালার কম্বিনেশনে তো একদম পারফেক্ট। আইজা একটু লাজুক হেসে আইমির হাতে চিমটি কাটল। তাবরিজ অবশ্য একটু গম্ভীর থাকার ভান করে বলল, কই, সবাই রেডি তো? দেরি হলে কিন্তু ফিউচার পার্কে জ্যামে পড়ে যাব। লিয়াম পাশ থেকে ল্যাপটপ ব্যাগটা একপাশে রেখে বলল, ভাইয়া, নীল রঙে তো তোমাকে আজ বেশ মানিয়েছে। কার সাথেই মিলল সেটা কি আর বলতে হবে? তাবরিজ লিয়ামের মাথায় একটা গাড্ডা মেরে বলল, বেশি কথা বলিস না, আর্মি, চল বেরোই। নিচে নেমে তারা দুটো গাড়িতে ভাগ করে বসল। একটাতে তাবরিজ ড্রাইভ করছে, সাথে আইজার নাবিয়া। অন্যটাতে লিয়াম, আইমি আর নিঝুম। গাড়ি যখন যমুনা ফিউচার পার্কের দিকে এগোচ্ছে, আইমি জানালার বাইরে বিকেলের নরম রোদ দেখতে দেখতে ভাবল, জীবনটা এখন কত সহজ আর সুন্দর। ভার্সিটির পড়ার চাঁদ, এই ভাইবোনদের আড্ডা আর বন্ধুদের সাথে কাটানোর সময়গুলোই তার পৃথিবী। লিবানের সেই পুরনো স্মৃতি এখন তার মনে কোনো অন্ধকার তৈরি করে না। ফিউচার পার্কে পৌঁছে লিয়াম বলল, আজ কিন্তু প্রচুর মুভি দেখার গেমিং হবে, আর ডিনারটা ফুড কোর্টে একদম জমিয়ে করতে হবে। আইজা আর তাবরিজ পাশাপাশি হাঁটছে। যদিও তারা সরাসরি কিছু বলছে না, কিন্তু তাদের নীরবতার মধ্যেও একটা মিষ্টি রসায়ন কাজ করছে, যা আইমিদের নজর এড়াচ্ছে না। পুরো গ্যাংটা যখন ফিউচার পার্কে ঢুকল, চারপাশের আভিজাত্য আর তাদের হাসাহাসিতে পরিবেশটা আরও রঙিন হয়ে উঠল। যমুনা ফিউচার পার্কে ঘোরাঘুরি, গেমিং আর ফুড কোর্টে জমিয়ে খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত প্রায় 10:30 বেজে গেল। ছুটির দিনের রাত, চারিদিকে ঝলমলে আলো আর মানুষের ভিড়। পুরো গ্যাংটা হাসাহাসি করতে করতে পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। তারা যখন নিজেদের গাড়ির কাছাকাছি পৌঁছেছে, হঠাৎ একটা কুচকুচে কালো রঙের দামি গাড়ি খুব ধীর গতিতে তাদের পাশ দিয়ে পার হলো। গাড়ির গ্লাস নামানো ছিল না, কিন্তু ভেতর থেকে কেউ একজন খুব তীক্ষ্ণ নজরে তাদের সবাইকে দেখছিল। বিশেষ করে আইমির হাসি মুখটার দিকে লোকটার নজর ছিল স্থির। লোকটার মুখে এক চিলতের রহস্যময় হাসি ফুটে উঠল, যা বাইরের অন্ধকার আর কাচের আড়ালে কেউ স্পষ্ট দেখতে পেল না। এরপর গাড়িটা হঠাৎ গতি বাজিয়ে সাঁ করে চোখের আড়াল হয়ে গেল। আইমি একবার ঘাড় ঘুরিয়ে দেখল, কিন্তু গাড়িটা ততক্ষণে মেন রোডে উঠে গেছে। মেন রোডে। লিয়াম জিজ্ঞাসা করল, কি হয়েছে আইমি, ওদিকে কি দেখছিস? আইমি মাথা নেড়ে বলল, না, এমনি, মনে হলো কেউ আমাদের দেখছিল। তাবরিজ পকেট থেকে চাবি বের করতে করতে বলল, লিয়াম, তুই আর আইমি নিঝুম আর নাবিয়াকে নিয়ে বাসায় চলে যা, আমি আইজাকে ড্রপ করে আসছি। আইজা একটু লাজুক হাসল। লিয়াম চিপটুনি কেটে বলল, বুঝতে পেরেছি ভাইয়া, নীল 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 মিলে গেছে তখন সেলফি পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তোমারই। তাবরিজ চোখ পাকিয়ে তাকাতেই লিয়াম হাত তুলে সারেন্ডার করার ভান করল। আইজা গাড়িতে ওঠার আগে আইমির হাত ধরে বলল, আইমি, কাল কিন্তু ঠিক সময় ভার্সিটিতে আসিস। শুনলাম আমাদের ডিপার্টমেন্টে নতুন একজন ইংলিশ প্রফেসর আছে। সবাই বলছে উনি নাকি দারুণ হ্যান্ডসাম আর ইয়াং। ক্লাসটা কোনোভাবেই মিস করা যাবে না। আইমি হেসে ফেলল, আচ্ছা বাবা, আসব, আগে বাসায় তো পৌঁছাই। সবাই যার যার গতিতে গাড়িতে উঠে বসল। আজকালে আইজাকে নিয়ে তাবরিজ অন্য দিনের দিকে রওনা হলো, আর লিয়াম গাড়ির স্টার্ট দিয়ে বন্দি নিয়ে বাড়ির দিকে ছুটল। গাড়ির ভেতরে নাবিয়া আর নিজুম খুনছুটি করেছে, কিন্তু আইমি জানালার বাইরে রাতের শহরের বাতি দেখতে দেখতে আবার সেই কালো গাড়িটার কথা ভাবল। কেন জানি মনে হচ্ছে খুব চেনা কোনো ছায়া আবার আশেপাশে ঘুরঘুর করছে। বাড়ি পৌঁছে ড্রয়িং রুমে পা রাখতে দেখা গেল বড় চাচারা তখনও বসে আড্ডা দিচ্ছেন। সারাদিনের ক্লান্তি আর নতুন প্রফেসরের আসার খবর মাথায় নিয়ে আইমি যখন নিজের রুমে গেল, তার অবচেতনা মন বলছে কালকের দিনটা
হয়তো অন্যরকম কিছু হতে যাচ্ছে। সকালটা আজ অন্যরকম স্নিগ্ধটা নিয়ে এলো। জানালার পর্দা ভেদ করে রোদের সোনালি আভা যখন আইমির চোখে মুখে পড়ল, তখন এক রাশ প্রশান্তি নিয়ে তার ঘুম ভাঙল। আজ ভার্সিটিতে নতুন ইংলিশ প্রফেসরের প্রথম ক্লাস, তাই মনে অদ্ভুত এক চাঞ্চল্য। আইমি আজ নিজেকে সাজিয়েছে খুব সাধারণ অথচ আভিজাত্যপূর্ণ এক সাজে। পরনে তার গোলাপি আভার ওপর সাদা স্ট্রাইপ কাটা একটি ঢিলেঢালা শার্ট, যা তার চিকন কোমরকে আরও বাড়িয়ে দিয়েছে। সাথে অফ হোয়াইট রঙের প্যান্ট আর পায়ে সাদা স্কার্ফ। চুলগুলো আছে বাঁধেনি, বরং রেশমি গুচ্ছ কালো চুল কাঁধের ওপর নিয়ে এলিয়ে আছে মুক্ত বাতাসের মতো। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে একবার দেখে নিয়ে আলতো করে হাসল। ওদিকে নিঝুম তৈরি হয়েছে তার চিরচেনা স্নিগ্ধতায়। সে পরেছে একটি ছিমছাম হালকা রঙের কুর্তি, যাতে তাকে বেশ গম্ভীর অথচ মায়াবী লাগছে। নাবিয়ার পছন্দ আজ আইমির মতোই, সেও পরেছে একই কাচের স্ট্রাইপ শার্ট, তবে রংটা তাই প্রিয় নেভি ব্লু। আর লিয়াম পরবের মতোই ক্যাজুয়াল লুকে একটা আকাশি রঙের টি শার্টে তাকে বেশ প্রাণবন্ত লাগছে। সকাল সকাল সবাই মিলে ডাইনিং টেবিলে নাস্তা শেষ করল। বড় মা আর মেজো মা তদারকি করে সবার পাতে নাস্তা তুলে দিলেন। এরপর তারা সবাই একসাথে ভার্সিটির উদ্দেশ্য রওনা হলো। ভার্সিটির করিডোরে তখন গুঞ্জন। সেই বহু প্রতীক্ষিত নতুন ইংলিশ প্রফেসরের ক্লাসের সময় হয়ে এসেছে। ক্লাসরুমে গিয়ে আইমি, নিঝুম আর আইজা পাশাপাশি ব্রেঞ্চে বসল। আইজা আজ বারবার ঘড়ি দেখছে আর চুল ঠিক করছে। তার উত্তেজনা শেষ নেই। আর পেছনের সারিতে বসল লিয়াম আর নাবিয়া। নাবিয়ার পাশে বসেছে অন্য এক ক্লাসমেট। পুরো ক্লাসরুমে পিনপত নীরবতা, কিন্তু ভিতরে ভেতরে চাপা গুঞ্জন। সবার চোখ দরজার দিকে। কে সেই রহস্যময় হ্যান্ডসাম প্রফেসর? আইমি তার খাতা আর কলম বের করে টেবিলের উপর রাখল। কেন জানি তার হৃদয় স্পন্দন কিছুটা বেড়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই করিডোরে কারো জুতোর শব্দ পাওয়া গেল। ধীর আর আত্মবিশ্বাসী সেই শব্দটা ক্লাসের দরজার সামনে। ক্লাসের সবাই দরজার দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই তিনি ভেতরে ঢুকলেন। পরনে একদম ধবধবে অফ হোয়াইট রঙের একটা শার্ট, যা তার সুঠামো দেহের সাথেই মিশে আছে। উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি। চওড়া কাঁধ আর সুগঠিত শরীর দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। চেহারাটা যেন কোনো দক্ষ শিল্পীর নিপুণ হাতে গড়া। তার গম্ভীর কালো চোখের মণি দুটো উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। মাথা থেকে পা অবধি পোশাক আর ব্যক্তিত্বে এতটাই পরিপাটি যে প্রথম দেখাতেই যে কেউ তার ওপর ক্রাশ খেতে বাধ্য। গালে দাড়ি নেই, একদম ক্লিন শেভড, কিন্তু সেই সৌমিন চেহারায় এক ধরনের মারাত্মক আভিজাত্য খেলা করছে। তিনি ক্লাসের মাঝখানে এসে দাঁড়ালেন। শান্ত অথচ গম্ভীর স্বরে বললেন, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি লিভান চৌধুরী, তোমাদের নতুন ইংলিশ টিচার। নামটা কানে পৌঁছানো মাত্রই আইমি, নিঝুম, নাবিয়া, লিয়াম আর আইজা সবাই যেন এক বিশাল ধাক্কা খেল। পুরো ক্লাসরুমটা যেন তাদের চোখের সামনে বনবন করে ঘুরতে ঘুরতে শুরু করল। তারা কি ভুল দেখেছে, নাকি এটা কোনো দুঃস্বপ্ন? সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, বরং লিভান আর্মির বুকের ভেতরটা এক মুহূর্তে মোচড় দিয়ে উঠল। এত বছর পর এই মানুষটাকে আবার এভাবে সামনে দেখবে তা সে স্বপ্নেও ভাবিনি। তার হাতের কলমটা নিজের অজান্তেই টেবিল থেকে পড়ে গেল। এক অজানা ভয়ের শীতল স্রোত তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। শরীরে প্রতিটি রক্তবিন্দু যেন জমে বরফ হয়ে যাচ্ছে। লিবানের শান্ত দৃষ্টি একবার পুরো ক্লাসের ওপর দিয়ে ঘুরিয়ে এলো। যখন তার চোখ আর্মির ওপর পড়ল, তখন লিবানের ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। ঠিক সেই হাসিটা যা গতরাতে কালো গাড়ির ভেতর থেকে কেউ একজন দিয়েছিল। নিঝুম আর নাবিয়া এক পলকের দিকে তাকিয়ে পাথর হয়ে গেছে। লিয়ামের চোয়ার শক্ত হয়ে এলো। তার দুই চোখ তখন রাত জোরে বিস্ময় আর চাপা ক্রোধ। আর আইজা, সে তো বিস্ময় বাকরুদ্ধ হয়ে আইমির দিকে তাকিয়ে আছে। ক্লাসরুমে তখন পিন পতন নীরবতা। শুধু আইমির কানের কাছে নিজের হৃৎস্পন্দন ধকধক শব্দ প্রকট হয়ে বাজছে। ভয়ে গার্মিক যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। লিবান খুব ধীরে স্থিরভাবে হেঁটে আইমির ব্রেঞ্চের সামনে এসে থামল। তার প্রতিটি কদম যেন আর্মির বুকের উপর হাতুড়ির মতো পড়ছিল। আইমির অবস্থা তখন এতটাই খারাপ যে মনে হয়েছিল শরীর থেকে আত্মাটা বেরিয়ে যাবে। ভয়ে সে একদম চিটিয়ে আছে। এমনকি লিবানের চোখের দিকে তাকানোর সাহসটুকু করতে পারছে না। লিবান কিন্তু কোনো কথা বলল না। সে নিচু হয়ে আইমির নিচে পড়ে যাওয়া কলমটা তুলে নিল। তারপর মুখ শান্ত ভঙ্গিতে কলমটা আইমির দিকে বাড়িয়ে দিল। আইমি এতটাই আচ্ছন্ন আর আতঙ্কিত হয়েছিল যে হাত বাড়িয়ে কলমটা ধরার মতো শক্তিও তার শরীরে অবশিষ্ট ছিল না। তার হাত দুটো রীতিমতো কাঁপছে। পরিস্থিতির বুঝতে পেরে আইজা সাথে সাথে হাত বাড়িয়ে লিবানের হাত থেকে কলমটা নিয়ে নিল। আইজা একদম স্বাভাবিক গলায় মিষ্টি করে হেসে বলল, ধন্যবাদ স্যার। লিবান কোনো উত্তর দিল না, শুধু একবার আইজার দিকে তাকিয়ে মৃদু হাসল।
তারপর আবার শান্ত পায়ে ক্লাসের সামনের দিকে ফিরে গেল। তার এই স্বাভাবিক আচরণে ক্লাসের অন্য সবাই মনে করল সে সেরফ একজন ভদ্র শিক্ষক, কিন্তু আইমি আর তার ভাইবোনদের কাছে এই নীরবতা ছিল ঝড়ের আগে নিস্তব্ধতার মতো। আইমি ফ্যাকাশে মুখে নিচের দিকে তাকিয়ে রইল। লিবান এভাবে ফিরে আসবে বলে আর ঠিক তার সামনে এসে এভাবে দাঁড়াবে, এটা মেনে নেওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। ভয়ের একটা অদৃশ্য কাঁটা যেন তার বুকের ভেতর বিঁধেই রইল। ক্লাস শেষ হতেই আইমি যেন প্রাণ ফিরে পেল। দ্রুত পা চালিয়ে সেই নিজুম, নাবিয়া আর আয়জাকে নিয়ে ভার্সিটি ক্যাম্পাসের এক কোনায় নির্জন একটা জায়গায় গিয়ে বসল। সবার চোখে মুখে আতঙ্ক আর দুশ্চিন্তার ছাপ। লিয়াম এই মুহূর্তের তাদের সাথে নেই, সে সবার জন্য ক্যান্টিন থেকে জুস আনতে গেছে। নাবিয়া চারপাশটা একবার দেখে নিয়ে সন্নবীর স্বরে বলল, আইমি, এবার কি করবি? তুই লিবান ভাইয়ের সাথে আগে যা করেছিস সেই ভয়াবহ কর্মকাণ্ডের কথা আমি নিজম আর আয়েজা ছাড়া আর কেউ জানে না। সত্যি বলতে কি, আমরা সবটা জেনে যখন তোর দিকটা ভেবে তোকে মাফ করে দিয়েছি তখনই মনে হয়েছিল বিপদ শেষ। কিন্তু লিয়াম যদি একবার জানতে পারে তুই ওর নিজের ভাইয়ের সাথে কি জঘন্য কাজ করেছিস, তাহলে কি হবে ভেবেছিস? লিয়াম তোকে ছাড়বে না। আইমির দুই হাতে মুখ ঠেকে বসেছিল। নাবিয়ার কথা শুনে সে একদম অসহায় সুরে বলে উঠল, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আমি যে কতটা জঘন্য কাজ করেছি সেটা আমি মানছি। যদিও তোর পেছনে একটা কারণ ছিল, জানিস, সেটা খুবই তুচ্ছ কারণ, কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে। তোরা তো জানিস। তখন যদি আমি সব সত্যিই বলে দিতাম তাহলে আমার কি অবস্থা হতো? সে একটু থেমে চোখের পানি মুছে আবার বলল, লিভন ভাই তখন কিছু প্রমাণ করেননি, বরং সব ছেড়ে চলে গিয়েছিল। ভাই, তাই আমিও আর কাউকে কিছু বলার চেষ্টা করিনি। ভেবেছিলাম সব শেষ। কিন্তু এখন কেন তিনি ফিরে আসলেন? আমার উপর প্রতিশোধ নিতে না তো? যদি এখন বাড়ির সবাইকে বা লিয়ামকে সব সত্যি বলে দেন, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াব? নিজুম আইমির কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সবার মনেই তখন একই ভয় কাজ করছে। শান্ত সমুদ্রের নিচে যে ঝড় লুকিয়েছিল তা বুঝি এবার উপকূলে আছড়ে পড়বে। আইমি অসহায় অবস্থা দেখে আইজা নাবিয়ার দিকে তাকিয়ে খরফের সাথে বলল, আসলে সব দোষ তোদের ফুফুর ওই বড় ভাবির মেয়েটার। ওই তারণই তো সব নষ্টের মূল ছিল। ও যদি পেছন থেকে উস্কানি না দিত তাহলে এই জঘন্য কাজগুলো কখনোই ঘটত না। ওই তো আইমিকে ভুল বুঝিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই লিয়ামকে দূর থেকে আসতে দেখে সবাই সাথে সাথে চুপ হয়ে গেল। লিয়াম হাতে জুসের গ্লাসগুলো নিয়ে সবার সামনে এসে দাঁড়াল। সবার হাতে জুস তুলে দিয়ে সে নিজেও এক চুমুক খেল। তারপর আইমির মুখটা ফ্যাকাশে দেখে লিয়াম একদম স্বাভাবিক স্বরে বলল, আইমি, অত টেনশন করিস না। লিভান ভাই আগে যা করেছে সেসব আমরা সবাই জানি। আমরা সবাই মিলে তোকে প্রোটেক্ট করব। ওর কুদৃষ্টি যাতে তোর উপর না পড়ে সে ব্যবস্থা আমি করব। লিয়াম আসলে ভাবছে লিভানই অপরাধী, কারণ অতীতে লিভান যখন সব ছেড়ে চলে গিয়েছিল তখন বাড়ির সবাই লিভানকে ভুল বুঝেছিল। লিয়াম জানি না যে আসল দোষী আসলে কে। ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হল লিভান। একদম রাজকীয় ভঙ্গিতে হেঁটে এসে তাদের ব্রেঞ্চের সামনে দাঁড়াল সে। মুখে সে রহস্যময় হাসিতে এখনও লেগে আছে। লিভান ওদের সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে খুব শান্ত গলায় বলল, কেমন আছিস তোরা? দেখে তো মনে হচ্ছে খুব ভালোই আছিস। আড্ডা বেশ জমেছে। একটু থেমে লিভানের চোখের দৃষ্টি সরাসরি আইমির উপর স্থির হল। গলার স্বর কিছুটা নিচু করে সে আবার বলল, তবে আজ থেকে অন্তত একজন একদমই ভালো থাকবে না। লিভান এই টথেটার ভেতরে যে কত বড় হুঁশিয়ারি লুকিয়েছিল তা কেবল আইমি, নিজমা আর নাবিয়ার বুক কেঁপে ওঠায় বোঝা গেল। লিয়াম বুকুচকে লিভানের দিকে তাকিয়ে রইল, কিন্তু লিভান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা হেঁটে চলে গেল। আইমির মনে হল তার পায়ের তলার মাটি আবার সরতে শুরু করেছে। লিভান যে শুধু প্রতিশোধ নিতেই খেরেছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ভার্সিটি থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তেও আইমির মনে পড়ল সে তার প্রয়োজনীয় নোটগুলো 3 তলার কমন রুমে ফেলে এসেছে। সে লিয়াম, নাবিয়া আর নিজুমকে গাড়ির কাছে অপেক্ষা করতে বলে দ্রুত পায়ে ভবনের ভেতরে ঢুকে গেল। বিকেলের এই সময় 3 তলা করিডরটা একদম শুনশান। আইমি নিজের নোটগুলো নিয়ে যখন সিঁড়ি দিয়ে নামতে যাবে ঠিক তখনই পেছন থেকে একজোড়া শক্ত হাত এসে তার মুখ শক্ত করে চেপে ধরল। কিছু বুঝে ওঠার আগে আততায়ী তাকে টেনে হিচড়ে তার তলার নির্জন সিঁড়ির দিকে নিয়ে গেল। আইমি ছটফট করার চেষ্টা করছিল, কিন্তু সেই মানুষটার শক্তির কাছে সে নস্যি। 4 তলার এক কোণা দেওয়ালের সাথে লিভান আইমিকে সজোরে চেপে ধরল।
আইমি চোখ তুলে তাকিয়েই দেখল লিভানের সেই থিকি থিকি জ্বলতে থাকা রাগীর চোখ দুটো। ভয়ে আইমির দম বন্ধ হয়ে আসছিল। লিভানের শক্ত মুঠো আর চোখের চাউনি দেখে আইমি কান্নায় ভেঙে পড়ল। সে হিক্কা তুলে কাঁদতে কাঁদতে অস্পষ্ট সুরে বলতে লাগল, প্লিজ আমাকে মাফ করে দাও লিভান ভাইয়া, প্লিজ, আমি অনেক বড় অপরাধ করেছি, আমি জানি, দয়া করে আমাকে ছেড়ে দাও। লিভান এক পশাসী হাসি এসে আইমির দিকে আরও ঝুঁকিয়ে এলো। তার গলার স্বর নিচু, কিন্তু তাতে ক্রোধের আগুন। সে বলল, বাহ, এখন ক্ষমা চাইছিস? একটা পরিবারের গর্বিত ছেলেকে মুহূর্তের মধ্যে যখন অপবাদ দিয়ে সবার চোখে খারাপ মানিয়ে দিলি। আমাকে নিজস্ব করে দিলি। আমার অপরাধ কি ছিল আইমি? এটাই যে আমি তোকে ভালোবেসেছিলাম, তুইও তো চেয়েছিলি, তারপর কেন এমন করলি? আইমি কিছু বলতে পারল না, শুধু ফুপিয়ে কাঁদতে লাগল। তার এই কান্না লিবানের ভেতরে দয়ার বদলে হিংস্রতা বাড়িয়ে দিল। লিবান দাঁতে দাঁত চেপে বলল, যেহেতু এত বড় অপবাদ আমাকে দিয়েছিস, সেটা সত্যি করার দায়িত্ব এবার আমার। শোনা, এই বলে লিবান হিংস্রতাভাবে আইমির কাঁপতে থাকা ঠোঁটে হামলে পড়ল। আইমি প্রাণপণে ছটফট করছিল, হাত পা ছুটছিল, কিন্তু লিবানের শক্তির কাছে সে কিছুই না। দীর্ঘ 10 মিনিট পর যখন লিবান তাকে ছাড়ল, আইমে তখন হাঁপাচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করছে। লিবান আবারও কিছু একটা করতে যাচ্ছিল, ঠিক তখনই নিচে থেকে লিয়ামের ডাক শোনা গেল। আইমি, কই তুই? এত দেরি হচ্ছে কেন? লিয়ামের পায়ের শব্দ সিঁড়িতে প্রতিধ্বনিত হতেই লিবান একটু আগলা হলো। সেই সুযোগে আইমি সহজোরে ধাক্কা দিয়ে লিবানকে সরিয়ে দিল এবং কোনো দিকেই না তাকিয়ে এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সে লিয়ামের সামনে থামল না, বরং কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ল। লিয়াম কিংকর্তব্য বিমূঢ় হয়ে বোনের পেছনে দৌড়ে গাড়ির ভেতর গিয়ে বসল। নিজমা আর নাবিয়া আইমির বিধ্বস্ত অবস্থা দেখে ঘাবড়ে গেল। আইজা আইমিকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে। আইমি হিচকি তুলে কাঁদতে কাঁদতে সবটুকু বলে দিল লিবান তার সাথে কি জঘন্য কাজ করেছে। সব শুনে লিয়াম রাগে ফেটে পড়ল। তার বড় ভাই হলেও লিবানের এ আচরণ সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। লিয়াম গাড়ি থেকে নামতে উদ্যত হল লিবানের সাথে বোঝাপড়া করার জন্য, কিন্তু আইমে তাকে শক্ত করে চেপে ধরল। সে জানে এখানে দোষ কেবল তার নিজেরই, লিবান কেবল প্রতিশোধ নিচ্ছে। লিয়াম রাগে কাঁপতে কাঁপতে ড্রাইভারকে চিৎকার করে বলল, গাড়ি স্টার্ট দাও, এক্ষুনি বাসায় চলো। বাসায় পৌঁছে লিয়াম একদম তাণ্ডব শুরু করে দিল। সে চিৎকার করে বাড়ির সবাইকে ডাকতে লাগল। আসাদ চৌধুরী, সুলাইমান চৌধুরী আর আদিল চৌধুরী ড্রয়িং রুমে ছুটে আসলেন। লুবাবা বেগম আর আরমিন বেগমও আতঙ্কিত হয়ে বেরিয়ে এলেন। লিয়াম সবার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করল, বড় আব্বু, মেঝো আব্বু, লিবান ফিরে এসেছে। সে ফিরে এসে আবার আমাদের আইমির ক্ষতি করার চেষ্টা করছে। সে ভার্সিটিতে জয়েন করেছে শুধু আমাদের জ্বালানোর জন্য। পুরো চৌধুরীর বাড়িতে যেন বেনা মেঘে বজ্রপাত হল। আসাদ চৌধুরী রাগে ফেটে পড়লেন। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে তিনি চিৎকার করে বললেন, এত বড় সাহস! কুলাঙ্গারটা ফিরে এসে আবার আমার মেয়ের গায়ে হাত দেয়। আমি কাল ভার্সিটিতে যাব, দেখে নেব ও কত বড় প্রফেসর হয়েছে। ওকে লাথি মেরে ওখান থেকে বের না করা পর্যন্ত আমার শান্তি নেই। পরের দিন বাড়ির ছোটদের কেউ আর ভার্সিটিতে গেল না। থমথমে পরিবেশে সবাই বাড়িতেই থাকল। আসাদ চৌধুরী জেদ ধরে মেন প্রফেসরের সাথে কথা বলতে ভার্সিটিতে গেলেন, কিন্তু সেখানে গিয়েই তিনি যা দেখলেন এবং যা শুনলেন তাতে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। তিনি যখন প্রকেটরের রুমে গিয়ে লিবানের বিরুদ্ধে কথা বলতে চাইল, তখন মেন প্রফেসর তাকে সোজাসুজি জানিয়ে দিলেন, দেখুন আসাদ সাহেব, লিবান চৌধুরী আপনাদের বাড়ির ছেলে হতে পারে। দেখুন আসাদ সাহেব, লিবান চৌধুরী আপনাদের বাড়ির ছেলে হতে পারে, কিন্তু অ্যাকাডেমিক্যাল সে এখন দেশের সম্পদ। এই 2 বছরে সে দেশের বাইরে থেকে যে ডিগ্রি আর ট্যালেন্ট নিয়ে ফিরেছে, তেমন কাউকে আমাদের ভার্সিটিতে পাওয়া গর্বের বিষয়। আমাদের হাতে তাকে বের করার কোনো যুক্তি নেই, বরং তাকে ধরে রাখাই আমাদের লক্ষ্য। আচার্য চৌধুরী বুঝতে পারলেন এই 2 বছরে লিবান শুধু দূরেই থাকেনি, বরং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে তার ক্ষমতা আর অবস্থান এখন আর আগের মতো নড়বড়ে নয়। লিবানের হাত এখন অনেক লম্বা, তার মেধা আর ব্যক্তিত্ব তাকে ক্যাম্পাসে অপ্রতিধ্বনি করে তুলেছে। আসাদ চৌধুরী কিছুই করতে না পেরে চরম অপমান আর অসাহিত্য নিয়ে বাড়ি ফিরে আসলেন। বাড়িতে ফিরে তিনি যখন সোফায় ধপাস করে বসলেন, লুবাবা বেগম পানি নিয়ে এগিয়ে এলেন। আসাদ চৌধুরী তাতে দাঁত চেপে বললেন, ওকে থামানো অত সহজ হবে না সুলাইমান। ও নিজেকে এমনভাবে তৈরি করে এসেছে যে আইন বা নিয়ম দিয়ে ওকে ছোঁয়া যাচ্ছে না।
আইমি জানালার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকটা ভয়ে টিপটিপ করছে। সে বুঝতে পারছে লিভান যে ছক্কসে ফিরেছে সেখান থেকে পালানোর কোনো পথ নেই। লিয়ামও বড় আব্বুর অবস্থা দেখে রাগে নিজের রুমের দেওয়াল ঘুষি মারতে লাগল। বেশ কয়েকদিন পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় আইমি সবকিছু ভার্সিটিতে গেল। কিন্তু বিপত্তি ঘটল ছুটির ঠিক আগ মুহূর্তে। আইমির খুব জরুরি একটা ক্লাসের আগে ওয়াশরুমে যাওয়া প্রয়োজন হলো। লিয়াম, নিঝুম বা বাকিদের তখন নিজেদের ক্লাস থাকায় কেউ আইমির সাথে যেতে পারল না। তারা ভাবল দিনের বেলা ভার্সিটির ভেতরে আর কি বা হবে। আইমি ওয়াশরুম থেকে ফেরার সময় করিডোরে এক নির্জন কোণায় লিভান তাকে ধরে ফেলল। লিভান তাকে দেওয়ালের সাথে চেপে ধরে খুব শান্ত কিন্তু শীতল গলায় বলল, একটা কথা বললে পুরো ভার্সিটির সামনে থেকে অপদস্থ করব। তুই আমার সাথে যা করেছিস সব প্রমাণ এখন আমার কাছে আছে। আইমি ভয়ে একদম কুকড়ে গেল। লিভানের চোখের সেই তেজ দেখে সে কোনো প্রতিবাদ করার সাহস পেল না। লিভান তাকে ইশাই তার সাথে আসতে বলল। আইমি এক প্রকার বাধ্য মেয়ের মতো মাথা নিচু করে লিভানের পিছনে পিছনে হাঁটতে লাগল। পথে কয়েকজন শিক্ষক তাদের দেখলে কিছু বললেন না, কারণ লিভান খুব গুছিয়ে মিথ্যা বলল। স্যার, আমার এই কাজিনটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, ওকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে। বাইরে কেউ তো আর ভেতরের তিক্ততা জানে না, তাই তারা সহজেই বিশ্বাস করল। লিভান আইমিকে নিয়ে পার্কিং লটে এলো এবং সরাসরি গাড়ির ভেতর বসতে বলল। আইমি পাথর হয়ে পেছনে সিটে বসে রইল, আর লিভান ড্রাইভিং সিটে বসে দ্রুত গতিতে গাড়ি স্টার্ট দিল। এদিকে ক্লাস শেষ হবার পর লিয়াম, নিঝুম আর নাবিয়া গেটের সামনে দীর্ঘক্ষণ আইমির জন্য অপেক্ষা করল, কিন্তু আইমির কোনো দেখা নেই। তারা হল্লি হয়ে পুরো ক্যাম্পাসে আইমিকে খুঁজতে লাগল। কোথাও না পেয়ে লিয়াম তাদের গণিতের শিক্ষকের কাছে গিয়ে জিজ্ঞেস করল, স্যার, আপনি কি আইমিকে দেখেছেন? ম্যাথ টিচার অবাক হয়ে বললেন, আরে লিয়াম, তোমরা জানো না তোমার বড় ভাই লিভান্ত আইমিকে নিয়ে একটু আগে বের হয়ে গেল। ও বলল আইমি নাকি অসুস্থ, তাই ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে আর তোমাদেরকে বাড়িতে চলে যেতে বলেছে। কথাটা শুনে লিয়ামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল লিভান বড় কোনো চাল চেলেছে। সে তখনই নিঝুম আর নাবিয়াকে নিয়ে বাড়ির দিকে ছুটল। গাড়িতে বসেই তো সে তার বাবা আসাদ চৌধুরী, মেজো চাচা সোলাইমান চৌধুরী আর ছোট চাচা আদিল চৌধুরীকে ফোন দিয়ে জরুরি ভিত্তিতে বাড়িতে আসতে বলল। ফোনে সব শুনে তিন ভাই চরম দুশ্চিন্তায় পড়লেন। তাবরিজ এই মুহূর্তে গাড়িতে নেই। সে ভার্সিটিতে একটা 3 দিনের ক্যাম্পাসে ঢাকার বাইরে গিয়েছে, তাই সে এখনও এই ভয়াবহ পরিস্থিতির খবর জানে না। বাড়িতে পৌঁছানোর পর আসাদ চৌধুরী আর বাকি তাছাড়া লিয়ামদের ওপর রাগে ফেটে পড়লেন। আসাদ চৌধুরী চিৎকার করে বললেন, তোরা জানিস লিভান ওই ভার্সিটিতেই আছে, তারপর কেন মেয়েটাকে একটা ওয়াশরুমে যেতে দিলি? তোদের কাণ্ডজ্ঞানের উপর ভরসা করাই আমার ভুল হয়েছে। পুরো চৌধুরীর বাড়িতে এখন হাহাকার। লুবাবা বেগমার আর মেন বেগমান কান্নাকাটি করছে। সবার মনে একটাই প্রশ্ন, লিভান আইমিকে নিয়ে কোথায় গেল? সে কি সত্যি কোনো বড় ক্ষতি করে ফেলবে? প্রায় 1-1.5 ঘন্টা পার হয়ে গেল। চৌধুরীর বাড়ির সবাই পাগলের মতো লিভানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু তার ফোন বন্ধ। আসাদ চৌধুরী পায়চারি করছেন আর রাগে ফুঁসছেন। পুলিশকে খবর দেওয়া যাচ্ছে না, কারণ জানাজানি হলে চৌধুরী পরিবারের সম্মান ধুলোয় মিশে যাবে। বাড়ির মহিলারা কান্নাকাটি করছে আর লিয়াম রাগে সোফায় লাথি মারছে। ঠিক 1.5 ঘন্টা পর হঠাৎ বাড়ির দরজা খোলার শব্দ হলো। ড্রয়িং রুমে থাকা সবার চোখ দরজার দিকে যেতেই সবাই যেন পাথর হয়ে গেল। লিভান দাঁড়িয়ে আছে, তার এক হাতে আইমের হাত শক্ত করে ধরা। আইমি মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছে, তার মাথায় ওড়নাটা ঘুমটার মতো করে দেওয়া। লিভানের মুখে এক পাশাবিক আর বিজয়ের হাসি। মেজো চাচা সোলেমান চৌধুরী নিজের মেয়েকে এভাবে লিভানের সাথে দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি চিৎকার করে লিভানের দিকে তেড়ে গেলেন এবং তাকে মারার জন্য হাত তুললেন, কিন্তু লিভান এক চুলও নড়ল না। সে শান্ত গলায় তীক্ষ্ণ দৃষ্টিস্বরে বলে উঠল, থামো চাচু, কি করছো? নিজের মেয়ের জামাইকে মারবে? কথাটা কানে যাওয়া মাত্রই ড্রয়িং রুমের সবাই যেন আকাশ থেকে পড়ল। লুবাবা বেগমার আর আরমিন বেগমান চিৎকার করে উঠলেন। আসাদ চৌধুরী চিচিয়ে বললেন, কে বলেছিস তুই কোলাঙ্গার? কিসের জামাই? লেবান কোনো কথা না বলে পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে সোলেমান চৌধুরীর দিকে পাড়িয়ে দিলেন। কাঁপা কাঁপা হাতে সোলেমান চৌধুরী কাগজটা নিলেন। সেটা একটা ম্যারেজ সার্টিফিকেট বা নিকাহনামা। সেখানে স্পষ্ট লেখা আছে, আজ বিকালে লিভান চৌধুরী আর আইমি চৌধুরী বিয়ে সম্পন্ন হয়েছে। আইনের চোখে তারা এখন স্বামী স্ত্রী। পুরো ঘরে এক ভয়ে ভয়ে নীরবতা নেমে এলো। আইমি শুধু ঢুকরে কেঁদে উঠল, কিন্তু মাথা তুলল না। লিয়াম রাগে ফেটে পড়ে লিভানের কলার ধরতে গেল, কিন্তু লিভান তাকে সরিয়ে দিয়ে বলল, সাবধানে সাবধান লিয়াম, এখন থেকে আমি শুধু বড় ভাই, সম্মান দিয়ে কথা বলা শেখ।
সোলেমান চৌধুরী কাগজটা হাতে নিয়ে নিজের সোফায় ধপাস করে বসে পড়লেন। তার নিজের মেয়ে, যাকে তিনি এত আগলে রেখেছেন, সে কিনা এক কুলাঙ্গারের সাথে বিয়ে করল। যদিও তারা জানে না যে আইমিকে কতটা ভয় দেখিয়ে আর বাধ্য করে লিবান এই কাজটা করেছে। আসাদ চৌধুরী যখন লিবানের উপর চরম আক্রোশে হাত তুলতে গেলেন, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে আইমি মাঝখানে এসে দাঁড়াল। সে আসাদ চৌধুরীর হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, চাচু প্লিজ আমার কথা শোনো, আমি এই বিয়েতে রাজি হয়েছি। লিবান ভাইয়া যদি আমার দায়িত্ব নিতে চায় তবে ক্ষতি কি? বরং ভালো না যে বাড়ির ছেলে বাড়িতেই ফিরল, সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আইমির মুখে এই কথা শুনে সবাই যেন বজ্রহত হল। লিয়াম নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আইমি থামল না, সে আরও বলতে লাগল, লিবান ভাইয়া যা ক্ষতি করেছে সেটার দায়ভার যখন সে নিজেই নিতে চাইছে, তখন তোমাদের সমস্যা কোথায়? ও অনেক খারাপ করেছে মানছি, কিন্তু ওর কেরিয়ার আর আমাদের পরিবারের মান সম্মান কথাটাও তো ভাবতে হবে। আমি ওকে মাফ করে দিয়েছি চাচু, প্লিজ তোমরা যদি আমাকে এক বিন্দু ভালোবাসো তবে আমার খুশির জন্য সব মেনে নাও। আইমির এই নাটকীয় সমর্থের পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। সোলেমান চৌধুরী আর আরমিন বেগব্রান ফ্যাল করে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তারা বুঝতেই পারছে না যে মেয়েটা ভয়ে কুকড়ে থাকত। সে হঠাৎ কেন লিবানের পক্ষ নিচ্ছে? তারা কল্পনাও করতে পারছে না যে লিবান নিষ্ঠাই এমন কোনো প্রমাণ বা ভয় দেখিয়েছে যার জন্য আর্মি নিজের জীবন এভাবে বাজে ধরল। লিয়াম চিৎকার করে উঠল, আইমি তুই পাগল হয়ে গেছিস, তুই লোকটা তোর সাথে কি করেছে তুই ভুলে গেলি? আমি এটা মানি না। কিন্তু আসাদ চৌধুরী লিয়ামকে থামিয়ে দিলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে ভাবলে, এখন যদি এই নিয়ে বেশি বাড়াবাড়ি হয় বা পুলিশ কোর্ট কাচারি হয় তবে চৌধুরী পরিবারের সম্মান রাস্তার ধুলোয় মিশবে। তার চেয়ে বড় কথা, মেয়েটা যখন নিজেই বলেছে সে রাজি, তখন বাইরের মানুষের কাছে মুখ দেখানোর আর কোনো পথ খোলা নেই। কষ্ট হলেও আসাদ চৌধুরী মাথা নিচু করে বললেন, ঠিক আছে, যখন তুই নিজেই বলেছিস, সব মেনে নিয়েছিস, তখন আমাদের আর বলার কিছু নেই। চৌধুরী পরিবারের ইজ্জত আর তোর ভবিষ্যতের কথা ভেবেই আমরা এটা মেনে নিচ্ছি। লিবানের ঠোঁটে তখন এক ৮৫ জয়ের হাসি। সে জানে সে কেবল আইমিকেই বিয়েই করেনি, বরং এই গোটা পরিবারের ওপর তার প্রতিশোধ প্রথম চালটা সফলভাবে চলেছে। সে আইমির হাতটা আরও শক্ত করে ধরে সবার দিকে তাকিয়ে বলল, সবাই যখন মেনে নিল, তাহলে আজ থেকে আমি আর আইমি এই বাড়িতেই থাকব। আশা করি মেজে চাচু আমাদের বরণ করে নেবেন। লিয়াম রাগে গজগজ করতে করতে নিজের রুমের দিকে চলে গেল। বাড়ি মহিলারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এক ভয়াবহ অস্বস্তি আর পরাজয়ের গ্লানি নিয়ে চৌধুরী পরিবারের লিবানের দায় স্থায়ী আসন নিশ্চিত হল। তাবরিজের কাছে যখন এই খবর পৌঁছল, সে আর একমতেও ক্যাম্পাসে থাকতে পারল না। সব ফেলে সে তখনই থাকার উদ্দেশ্যে রওনা দিল। আর ফিরতে ফিরতে কাল সকাল হবে, কিন্তু তার মনের ভেতর তখনও তোলপাড় চলছে। ওদিকে লিয়াম নিজের রুমের দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে আছে। তার মনের ভেতর যে ঝড় বইছে তা কাউকে বলার মতো নয়। গত ২ বছর ধরে লিবানের হাত থেকে আইমিকে আগলে রাখতে রাখতে লিয়াম তখন যে নিজের অজান্তেই আইমিকে ভালোবেসে ফেলেছে সে নিজেও জানত না। আইমির প্রতি তার এই গভীর টান আর অধিকারবোধ ছিল তার জীবনের সবচেয়ে বড় সত্য। আজ নিজের চোখের সামনে নিজেরই আপন বড় ভাইয়ের সাথে আইমির বিয়েটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার ভালোবাসার বিষয় দুটোই যেন চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেছে। ড্রয়িং রুমে আসাদ চৌধুরী লিবানকে সামনে বসে গম্ভীর স্বরে তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তিনি বললেন, শোনো লিবান, তোমরা কাগজে কলমে বিয়ে করেছ ঠিকই, কিন্তু আমাদের একটা সামাজিক মর্যাদা আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বিয়ে আবার অনুষ্ঠান করে সামাজিকভাবে দেওয়া হবে। আর সেই অনুষ্ঠান না হওয়া পর্যন্ত তোমরা একসাথে থাকতে পারবে না। আইমি তার রুমে থাকবে আর তুমি তোমার রুমে। একসাথে থাকা তো দূরের কথা, তোমরা একান্তে কথা পর্যন্ত বলতে পারবে না। লিবান প্রথমটা শুনে বেশ ক্ষেপে গেল। তার চোয়াল শক্ত হয়ে গেল। সে হয়তো প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু সে বুঝতে পারল এই মুহূর্তে বেশি জেদ করলে বাড়ির সবার সন্দেহ আরও বেড়ে যাবে। তাছাড়া সে তো কেবল শুরু করেছে, খেলা তো এখনো অনেক বাকি। সে একগ্লান হাসি দিয়ে বলল, ঠিক আছে আব্বু, আপনি যা ভালো মনে করেন, আপনার কথা আমি মেনে নিলাম। লোবা বেগম আর আইমির বেগম তাকে ধরে তার নিজের রুমে নিয়ে গেলেন। পুরো বাড়িতে এক শ্মশানের নীরবতা। পরের দিন সকাল। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।